টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১.৫ মাসের মতো সময় আছে আমাদের হাতে। সেই ১.৫ মাসের মধ্যে আমাদের যে স্কোয়াড ঘোষণা করতে হবে, বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করতে হবে, টিম ম্যানেজমেন্টকে, নির্বাচক প্যানেলকে, সেই স্কোয়াড ঘোষণার ডেডলাইন কিন্তু সামনের ১ মে। এবং বাংলাদেশের পরবর্তী যে টি-টোয়েন্টি ম্যাচটা আছে, সেই টি-টোয়েন্টি ম্যাচটা কিন্তু ৩ মে জিম্বাবুয়ের সাথে। এর আগে বাংলাদেশের কোনো ধরনের ম্যাচ নেই, তো বলাই যায় আর কোনো দেখাদেখি ছাড়াই একটা স্কোয়াড বাংলাদেশকে বানাতে হবে এবং সেটাই তাদেরকে দিতে হবে। সেটা আবার চেঞ্জ করা যাবে বিশ্বকাপের আগ মুহূর্তে আর কি। সেই দিক বিবেচনা করে এখন পর্যন্ত বাংলাদেশের যে স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়েই একটু আলোচনা করব। সাথে আছে আমি অসীম দেব, আপনারা দেখছেন অসীম দেব ইউটিউব চ্যানেল। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। দেখেন, বাংলাদেশের টি-টোয়েন্টির অবস্থা কোনো সময়ে কিন্তু আহামরি ভালো যে বিষয়টা সেটা কিন্তু কোনো সময় ছিল না। এখন মোটামুটি একটা অবস্থানে আছে বাংলাদেশ। গত বছরটা যেভাবে পার করেছে বাংলাদেশ আর কি, সেই অবস্থান থেকে সেইখান থেকে গত বছর থেকে অনেকগুলা চেঞ্জ। স্পেশালি যে চেঞ্জটার কথা আমার বলতেই হয় সেটা হলো গিয়ে রনি তালুকদারের জায়গায় সৌম্য সরকারকে এনে খেলানো। অনেকগুলো চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জগুলোর মধ্যে সামনের যে বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের স্কোয়াডের যে ওপেনিংয়ের যে 2টা স্লট, তো ওপেনিংয়ের যে কয়জন ওপেনার নেবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। যেহেতু আমরা ওপেনার নিয়ে সাফার করেছি ওডিআই বিশ্বকাপে, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই সাফারিংটা করতে হবে কিনা না সেটাই এখন দেখার বিষয়। আমার মতে এই বিশ্বকাপে আমাদের 4জন ওপেনার নিয়ে যাওয়া উচিত। সেই জায়গায় তো প্রথম জায়গাটা সেটা লিটন দাসের থাকবেই, কারণ লিটন দাস লাস্ট সিরিজে 0-7 এবং 36 রান করেছেন। মোটামুটি বলা যায় 30+ একটা ইনিংস ছিল। রেগুলার তো সবাই ভালো করবেন না, সেটাই স্বাভাবিক। আর লিটন দাসের তো বর্তমান ফর্মটাও খারাপ যাচ্ছে। আশা করি লিটন দাসের ফর্মটা খুব জলদি ফিরে আসবে। জিম্বাবুয়ে সিরিজ আছে, ইউএসএ সিরিজ আছে, সব কিছু মিলিয়ে লিটন দাসের এই জায়গাটা প্রায় কনফার্মই আমার মনে হয়। তারপর লিটন দাস আবার ড্রপও হয়ে গেছিলেন ওডিআই সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে। তো লিটন দাস টি-টোয়েন্টির মতো থাকবেন বিশ্বকাপ বিবেচনায় আর কি। এবং আর যে 3জন ওপেনারের কথা বলছি, সেই 3জনের মধ্যে কিন্তু অনেকটা কম্পিটিশন আছে। সেখানে আছে সৌম্য সরকারের নাম, সেখানে আছে তানজিদ হাসান তামিমের নাম, আছে এনামূলক বিজয়ের নাম, আছে নাইম শেখের নাম। এনামূলক বিজয় এবং নাইম শেখ কিন্তু গত সিরিজে ছিলেন। রনি তালুকদারের নামও কিন্তু আছে। রনি তালুকদারের নাম সেখানে আছে এই কারণ গত বছরটা পুরোটাই কিন্তু মোটামুটি ওপেন করেছিলেন রনি তালুকদার, লিটন দাস। এবারে সে রনি তালুকদারকে বসানো হলো। রনি তালুকদারের নামটা অবশ্যই এখানে থাকবে। এই 5জনের মধ্যে যে কোনো 2জন নিতে হবে ওপেনিংয়ের স্লট বিবেচনা করে। কোনো ওপেনার যদি খারাপ পারফরমেন্স করে তাহলে অন্যকে দেখা যাবে ট্রাই করে। সেই জায়গায় সৌম্য সরকার মোটামুটি কনফার্ম। লাস্ট টি-টোয়েন্টি সিরিজে 12 ওভার 26 এবং 11 রান করেছে, আহামরি ভালো না। কিন্তু ওই যে একটা কথা, হাতুড়ুর প্রিয় ছাত্র, হাতুড়ু কিন্তু আর বেশি দিন নেই, আর মেবি 3 মাসের মতো আছেন। সেই 3 মাসে অবশ্যই চাইবেন সৌম্য সরকারের জায়গাটা যেন উনি ফাঁকা করে রেখে দিতে পারেন। সৌম্য সরকারের জন্য একটা একটা চান্স হতে পারে এই টি-টোয়েন্টি বিশ্বকাপটা। তারপর যারা আছেন রনি তালুকদার, এনামূলক বিজয়, নাইম শেখ এবং তানজিদ হাসান তামিম, সেই জায়গাগুলো নিয়ে একটু কথা বলি। এই জায়গাগুলোতে আমার মনে হয় 2জন ওপেনার যদি নেওয়া হয় তাহলে ভালো হবে। তবে শেষ পর্যন্ত মনে হয় না 2জন ওপেনার নেওয়া যাবে। সেখানে একজনই ওপেনার আর একজন এক্সট্রা ওপেনারই যাবে। সেই এক্সট্রা ওপেনার কে হবে সেটা নিয়ে যদি আপনাদের মধ্যে মতামত যদি জানতে চাওয়া হয় তাহলে অবশ্যই সেটা নাম আসবে তানজিদ হাসান তামিমের। কারণ বিপিএলও খুব ভালো খেলেছেন, লাস্ট ওডিআই সিরিজেও ভালো খেলেছেন সৌম্য সরকারের জায়গায় নেমে। তো বলাই যায় তানজিদ তামিমের কথা। এবং আমিও সেটাই বলবো যে অন্তত এই 3জন থেকে রনি তালুকদার গত বছর ভালো খেললেও এতটা আহামরি কিন্তু ছিলেন না রনি তালুকদারও। এনামূলক বিজয়, নাইম শেখ স্কোয়াডে ছিলেন, বাট একাদশে জায়গা হয়নি। সেই জায়গায় তানজিদ তামিমই হতে পারেন থার্ড ওপেনার। ক্যাপ্টেন শান্ত তো থাকছেনই। লাস্ট সিরিজে একটা ম্যাচ তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন 38 বলে 53 রান করে। সাকিব আল হাসান থাকছিলেন। সাকিব আল হাসান কিন্তু লাস্ট টি-টোয়েন্টি খেলেছিলেন প্রায় 1 বছর আগে, সেটাও আবার আফগানিস্তানের বিপক্ষে।
নেক্সট জিম্বাবুয়ে সিরিজ দিয়ে হয়তো আর সাকিব আল হাসান ব্যাক করবে, এবং টি-20 বিশ্বকাপে তো অবশ্যই থাকবেন, এখানে তো কোনো কথাবার্তা হওয়ার কথা না। তাওহিদ হৃদয়, একটা মজার বিষয় হলো তাওহিদ হৃদয় কিন্তু এসেছিলেন বিপিএল থেকে। বিপিএল সিলেট স্ট্রাইকার্সের হয়ে খুব ভালো করেছিলেন, এবং সেইখান থেকে বাংলাদেশ দলে ডাক পান তাওহিদ হৃদয়, এবং বাংলাদেশের দলের ওডিআইতে ডাক পেয়ে যেমনটা শুরু করেছিলেন তাওহিদ হৃদয়, ওডিআইতে কিন্তু এখনও কিন্তু কনসিস্টেন্সির বজায় রাখেন। টি-20তে এতটা ভালো আলো ছড়াতে পারছেন না, 126 রেটে স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন টি-20তে, এবং তবে আলো ছড়াতে না পারলেও কিন্তু কয়েকটা ভালো ভালো ইনিংস আছে যেগুলো ম্যাচ জয়ের জন্য খুবই ভূমিকা পালন করেছিল বাংলাদেশের ক্ষেত্রে। তারপর মাহমুদুল্লাহ রিয়াদের নামটা কেন বলছি, লাস্ট এই একটা ব্যাটিং দেখে 31 বলে 54 রানের যে ইনিংসটা, সেইটা দেখেই সেই জায়গাতে মাহমুদুল্লাহ রিয়াদ যে জায়গাতে মাহমুদুল্লাহ রিয়াদ 2 বছর পর দলে ফিরেছেন, এবং ওনার উপর একটা আস্থা কিন্তু এখন সৃষ্টি হচ্ছে কোচ হাতুরু সিংয়েরও। তো মাহমুদুল্লাহ রিয়াদও আশা করি থাকছেন। জাকের আলী অনিক, শ্রীলঙ্কার বিপক্ষে 34 বলে 48 রানের ইনিংসটার পর এই জাকের আলী অনিককে আপনি কিভাবে রাখবেন না বিশ্বকাপের স্কোয়াডে সেটা বলেন। এরপরের স্পটটা শেখ মাহাদি হাসান। এইখানে আমার মতের সাথে ভিন্ন মত থাকতে পারে শেখ মাহাদি হাসানের জায়গাটায়। শেখ মাহাদি হাসানের জায়গায় আর কাকে নেওয়া যায়, সেটা হলো কি মেহেদী হাসান মিরাজ, যিনি টি-20তে এতটা ভালো না, টি-20তে ভালো করতে পারছেন না যেমনটা ওডিআইতে টেস্টে করতে পারছেন। তো শেখ মাহাদি হাসান আমি কেন বলছি, শেখ মাহাদি হাসান কিন্তু এলওয়ে কন্ডিশনে খুব ভালো বলার, এলওয়ে কন্ডিশনে খুব ভালো বল করেন শেখ মাহাদি হাসান, সেই কারণেই কিন্তু শেখ মাহাদি হাসানকে নেওয়া। এবং যদি বাই এনি চান্স যদি মেনলি তো বলার হিসাবে নেওয়া, আর যদি খেলা লাগে, ব্যাটিং যদি করা লাগে, তাহলে যদি ভালো একটা ইনিংস খেলে দেন দলের জন্য, দলেরই তো উপকার। এরপরে রিশাদ হোসেন একজন লেগ স্পিনার, লাস্ট 2 ম্যাচে 3 উইকেট পেয়েছেন রিশাদ হোসেন, এবং টি-20তে 54 রানের একটা ইনিংস, এবং ওডিআইতে সেই 18 বলে 48 রানের শ্রীলঙ্কার বিপক্ষে একটা তাণ্ডব যে চালিয়েছিলেন, সেই কারণে কিন্তু রিশাদ হোসেনকে টি-20 স্কোয়াডে অবশ্যই নিবে বাংলাদেশ। বোলিংয়ে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিদ সাকিব 4 জন পেসার প্রায় কনফার্ম। ওভারদিকে আছেন সাকিব, শেখ মাহাদি এবং রিশাদ, 3 জন স্পিনার। তাহলে 4 জন পেসার এবং 3 জন স্পিনার, 7 জন বোলার হলো, এবং ব্যাটসম্যান হলো আরও 7 জন। বাকি থাকে আর একটা স্পট, সেই একটা স্পটের জন্য অনেকেরই কিন্তু লড়াই হতে পারে। সেখানে একজন স্পিনার বাড়ানো নিয়ে যাওয়া হবে নাকি একজন পেসার নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যেতে পারে। সেখানে কিন্তু আবার একজন ব্যাটসম্যানও নিয়ে যাওয়া হতে পারে, সেই ক্ষেত্রে আফিফ এবং শামীম হোসেন পাটোয়ারিকে বিবেচনায় আনতে পারে বোর্ড, নির্বাচক প্যানেল। সেখানে আমার মনে হয় না সেটা হবে, সেখানে হয়তো একজন স্পিনার অথবা একজন পেসার নিয়ে যেতে পারে বাংলাদেশ। স্পিনারদের ক্ষেত্রে মিরাজ, তাইজুল, তানভীর এবং মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলামের নামটা চলে আসছে, এবং পেসারদের ক্ষেত্রে সাইফুদ্দিন এবং হাসান মাহমুদ, যেহেতু এবাদত হোসেন টি-20 বিশ্বকাপ খেলতে পারবেন না, উনি ইঞ্জুরি কাটিয়ে উঠতেছেন না, অনেক সময় লাগবে হয়তো আরও, সেই জন্য এবাদত হোসেন থাকছেন না। এবাদত হোসেন যদি ফিট হয়ে যায় সেখানে তো এবাদত হোসেনের জায়গাটা অলমোস্ট পাকাই ছিল। এই জায়গাতে আমার মনে হয় আরও একজন পেসারই নিয়ে যাবে বাংলাদেশ, কারণ সেখানে 3 জন স্পিনার আছেন, এবং যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু হাত ঘোরাতে পারেন, ভালোই বল করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তো সেখানে একজন পেসারই নিয়ে যাবে বাংলাদেশ। সেই জায়গায় আমার মতে সেই জায়গায় হাসান মাহমুদকে না নিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনকে একজন পেস বোলিং অলরাউন্ডার হিসাবে দলে নিয়ে যাওয়া দরকার। বিপিএলে কিন্তু ভালো বোলিং করেছেন, ব্যাটিংও কিন্তু ভালো করেছেন। তাহলে যে স্কোয়াডটা দাঁড়ায় সেটা হলো লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহাদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। আপনার মতে সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড কী হবে, এই স্কোয়াড থেকে কী চেঞ্জ হতে পারে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, পিচ।